ভারতের সংখ্যালঘুদের সাথে চলছে বৈষম্য, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে উগ্রবাদীরা, ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন। ইউনুস আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক, ব্যবসা বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক শক্তিশালী করতে ঐকমত্য। শনিবার রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু, নির্বাচনের পাশাপাশি গুরুত্ব পাবে নিরাপত্তা ও দ্রব্যমূল্যের বিষয়। হাসিনার পিয়ন কেটলি জাহাঙ্গীরের স্ত্রীর নামেও একাধিক ফ্ল্যাট, কমিশন বাণিজ্যে রমরমা মাহবুবারা গিনে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ভারতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য। উগ্রবাদীরা হত্যা নির্যাতনের পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় ভেঙে ফেলছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য ও বিতর্কিত কিছু আইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ এর প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। রিপোর্ট দুলি মল্লিকের। হিন্দু খ্রিস্টান দাঙ্গা, পুড়ে ছাই ভারতের মণিপুরে শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। 2023 সালে মে মাসে শুরু হওয়া এ দাঙ্গায় নিহত হয় 2 শতাধিক মানুষ। পুড়িয়ে দেওয়া হয় 350-এরও বেশি খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরামের তথ্য মতে গেল বছর শুধু মণিপুর নয়, ভারতের অন্তত 22টি রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর 400-রও বেশি হামলার ঘটনা ঘটেছে। মুসলিম সহ অন্য সংখ্যালঘুদের ওপরও চলছে নিপীড়ন। নাগরিক সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড, ধর্মান্তর বিরোধী ও গো হত্যা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন পাশের মধ্য দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়ার এসব তথ্য। অভিযোগ ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিদ্বেষমূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারও তুলে ধরা হয় প্রতিবেদনে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ব্রিফিংয়ে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ এনে নানা কথা বলছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আসিয়ান জোটের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য, বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়ন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছেন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই কোনো সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিমানবন্দরেই একান্ত বৈঠক করেন তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানান প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর একটি হোটেলে আবারও বৈঠকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এরপর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ভরসা রাখেন ডক্টর ইউনুসের প্রতি। আশ্বাস দেন নতুন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে চায় মালয়েশিয়া। আমরা বন্ধু দেশ, কূটনৈতিক সম্পর্ক দৃঢ়, কিন্তু আমাদের সবসময় একটা টেন্ডেন্সি হলো পূর্ব বা পশ্চিমের দেশগুলোর দিকে বেশি মনোযোগ দেয়া, কিন্তু আমরা নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোযোগী নই। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর উচিত নিজেদের শক্তি বাড়ানো। মালয়েশিয়ায় কর্মীদের সমস্যা সমাধানে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম।
I would certainly give that a major consideration. তরুণদের এ ধরনের গণ অভ্যুত্থানে যারা ক্ষতির শিকার হয়েছে তাদের মধ্য থেকে প্রথম ধাপে 18,000 জনকে কাজের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। পরবর্তীতে বিনিয়োগ বাণিজ্য বাড়বে। Once we satisfy, I think we'll do it at the first phase. বক্তব্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে তারুণ্যের শক্তিতে এগিয়ে যেতে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা। আপনার সমর্থন পেয়ে আমি আনন্দিত। দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান 2021 বাস্তবায়ন জরুরি। উচ্চশিক্ষার জন্য কাজ করছি আমরা। রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়াকে পাশে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যু কেবলমাত্র বাংলাদেশের নয়, মালয়েশিয়ার জন্য সমস্যা। নতুন করে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে তাদের নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চিন্তা নেই। এর সমাধান বাংলাদেশের হাতে নেই, আসিয়ান সহ আন্তর্জাতিক মহলকেই পদক্ষেপ নিতে হবে। সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর রয়েছে নানা প্রত্যাশা। তবে সবার কাছেই প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। এরপরে সংস্কার কার্যক্রমের পাশাপাশি আলোচনার তালিকায় স্থান পাবে নিরাপত্তা ও দ্রব্যমূল্যের বিষয়টিও। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। শনিবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান প্রত্যাশা। সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। একটা হচ্ছে সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ করবে এটা নিয়ে কথা হবে, এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গাপূজায় আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে, কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি। এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে, কেউ বলছে 18 মাস, কেউ বলছে সংস্কার হওয়ার পর 18 মাস, এবং জনগণ এটা চায় না। জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায়। জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে। সংবিধানের 3-6 মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে, সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে। আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত টার্মস, দ্বিতীয় আলোচনাটি হওয়া উচিত সংস্কার, তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না। নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি। এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে, যারা এই রাজনৈতিক দল এটা চায়। দেখেন, আমরা রিজনেবল একটা জিনিস চাই, যেটা হচ্ছে যৌক্তিক সময়। রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সুধা সদনের সুধা ভালোই পান করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। বেসুমার অর্থ সম্পদ হয়েছে তার। সুধা সদনে অতিথিদের চা পানের দায়িত্ব পেয়ে কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের ধরে সরকারি নানা নিয়োগ, বদলি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এই কেটলি জাহাঙ্গীর। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুধা সদনে নিয়োগ দিয়েছিলেন পিয়ন পদে। তার প্রধান কাজ ছিল অতিথিদের চা বানিয়ে খাওয়ানো, তাই অনেকে তাকে চেনেন কেতলি জাহাঙ্গীর নামে। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে তিনি শুধু পিয়নের কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সুধা সদনে সুধাপানে থেকেছেন মশগুল। আর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে গণভবনেও তার যাতায়াতের সুযোগ তৈরি হয়। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাদের ধরে সরকারি নিয়োগ, বদলি ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের মনোনয়ন বাণিজ্যে নিজেকে সম্পৃক্ত করেন কেতলি জাহাঙ্গীর।
সিআইডি বলছে তদবির ও প্রতারণা করে জাহাঙ্গীর কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। একাধিক গাড়ি বাড়ি ও বিপুল সম্পদের মালিক তিনি। এমপি হওয়ার খায়েশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন শেখ হাসিনার এই পিয়ন। নিঃস্বার্থে আপনাদের এই ঋণ পোটায় পোটায় পরিশোধ করার চেষ্টা। জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুরে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও দোকান। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, গড়ে তুলেছেন রিয়েল এস্টেট কোম্পানি। আমার থেকে প্রজেক্টটা নিচ্ছে নামে মাত্র কিছু টাকা দিয়ে। পরবর্তী উনি আর আমার সাথে দেখাও দেয় নাই, উনারা আর পাওয়াও যায় না। এর বিচারও হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে কর্মীদের উপরে অত্যাচার অনাচার করে এভাবে ফাও কথা বলে নিয়ে যাওয়া, এটা আসলে অন্যায়। এছাড়া নোয়াখালীর চাটখিলে 4 তলা এবং 1 তলা বাড়ি, বিপুল কৃষি ও অকৃষি জমি এবং মাইজদির হরিনারায়ণপুরের 8ম তলা ভবন রয়েছে জাহাঙ্গীরের। সদর উপজেলার খলিলপুরে আছে 10 একর জায়গায় বাগান বাড়ি। 7-8 তলা বিল্ডিংটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিউজের। অত এলাকাতে এত বড় বিল্ডিং নাই, 8 তলা। এটা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস জাহাঙ্গীর সাহেবের বিল্ডিং। গরু মাছ চাষ করে মানে এটার ভিতরে কাউকে ঢুকতে দেন। উনি কালো গাড়ি নিয়ে আসে, সাদা গাড়ি নিয়ে আসে, সবসময় পুলিশ থাকে। গাইড করে আসে, গাইড করে যায়, কখনো দেখিনি। ভিতরে গরু আছে, মাছের খামার আছে, তারপরে কিছু ইয়ে গাছ আছে, আম গাছ, বিভিন্ন রকমের ফল গাছ আছে, এগুলোই করে। সিআইডি বলছে হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর। তার অর্থ পাচার অনুসন্ধান করেছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কেয়ারটেকার থেকে জাতীয় সংসদের হুইপ, সামান্য ক্রীড়াবিদ থেকে কোটি কোটি টাকা সম্পদের মালিক, বলছে গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবা বেগম গিনির কথা। সবই করেছেন টেন্ডারবাজি আর উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে। কমিশন না দিলে ছাড় পেত না কোনো প্রকল্প। গাইবান্ধা প্রতিনিধি আফরোজুল ওনার তথ্যচিত্রে গিনির দুর্নীতির বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি জনপ্রতিনিধি হওয়ার আগে ছিলেন ধানমন্ডি 32 নম্বরের কেয়ারটেকার। শেখ হাসিনার শ্বশুরবাড়ির লোকজনের হাত ধরে কেয়ারটেকারের দায়িত্ব নিয়ে এসেছিলেন 32 নম্বরে। পরে শেখ হাসিনার আশীর্বাদে উঠে আসেন রাজনীতির মঞ্চে। 2008 সালে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার হন সংসদ সদস্য। এরপরেই আলাদিনের চেরাগ পেয়ে যান গিনি। 2014 সালে বিনা ভোটে এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনেও হন এমপি। বানানো হয় জাতীয় সংসদের হুইপ। সে মনে করেন যে প্রধানমন্ত্রীর একজন বাড়ির গৃহকর্মী ছিল, গৃহকর্মী থেকে সে কিভাবে একজন এমপি হলো এবং সংসদে হুইপ হলো, এটা তো বোঝা যাচ্ছে যে তারা আসলে দেশের উন্নয়নের জন্য আসে নাই, তারা এখানে লুটপুট করে খাওয়ার জন্য আসছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে গাইবান্ধা নয় নিজের উন্নয়নেই কাজ করতেন গিনি। তাকে কমিশন দেয়া ছাড়া ছাড় পেত না কোনো প্রকল্পের কাজেই। স্বামী মইনুল শিল্পু আর ভাতিজা আহসান হাবিব রাজীবকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন টেন্ডার জগৎ। 3 বছর 3 টাইম ছিল, এটা সে করতে পারে নাই এবং সে লুটপাটের রাজত্ব কায়েম করছে। আজ থেকে 30 বছর আগে গাইবান্ধার যে অবস্থা আজ অবধি সেরকমই আছে। উনার শুধু উন্নয়ন হয়েছে নিজের জন্য। আমার তো মনে হয় একটা টিঙ্কা পরিমাণ কাজও সে ওনার দ্বারা হয়নি গাইবান্ধায়। অবৈধ পথে কামানো টাকায় গাইবান্ধায় 6 বিঘা জমির উপর নির্মাণ করেন আলিশান বাড়ি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও একাধিক বাড়ি রয়েছে বলেও জানান স্থানীয়রা। অনেক টাকার মালিক, বহু টাকার মালিক, মানে কয়েকটা বাড়িও আছে নাকি শোনা কথা আমার শুনছি, বাড়িও আছে, জাহাজ আছে। আসলে মূলত উনি কোনো উন্নয়ন করে নাই, শুধু নিজেদের পেট ভরার জন্যই শুধু সব লুটে করে খাচ্ছে আর কি। অন্যায় দেখেও এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি কেউ। তবে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর জনতার রোষানলে পড়ে তার বিলাসবহুল বাড়ি। রাজনীতির পট পরিবর্তনে এখন আইনের হাতে বন্দী দুর্নীতিবাজ গিনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থী রমেশ উদ্দিন রূপক হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিন এবং দুলাল সর্দার নামে একজনকে হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমেশ উদ্দিন রূপক হত্যা মামলায় সাধন চন্দ্র মজুমদারকে এবং বাড্ডা থানার দুলাল সর্দার হত্যা মামলায় সমীর চন্দ্রকে শুক্রবার বিকালে সিএমএম আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সেই সাথে সাধনচন্দ্র মজুমদারকে 7 দিন এবং সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধনচন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সমীর চন্দ্রকে ভাটারা থানার একটি মামলায় ব্র্যাক ব্যাংকের সামনে দুলাল সর্দার হত্যা মামলায় তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে, তাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা এবং বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। লাগামহীন নিত্যপণ্যের বাজার। একদিনের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, সব ধরনের ডাল, চিনি ও ডিমের দাম। ব্রয়লার মুরগির বাজারও চড়া। এদিকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুনের কেজি। মাহিলা ইসলামের রিপোর্ট। কেউ জিনিসের দাম দেখেন, এটা কেউ দেখে না। বাজার মানুষ আইলে মনে হাট পড়ে যায়, কি অবস্থা, এই অবস্থা কেন বাজারে? নিত্যপণ্যের বাজার নিয়ে এই ক্ষোভ সাধারণ ক্রেতার। প্রত্যেকটা জিনিস গত সপ্তাহে যা কিনছি তার থেকে ডাবল হয়ে গেছে। আমরা যদি দুটো ডাল ভাত না খাইতে পারি তাহলে কিছু বলার থাকে না ভাই এই দেশে। চাল, পেঁয়াজ, আলুর বাজার অপরিবর্তিত থাকলেও বেড়েছে ভোজ্য তেল, সব ধরনের ডাল, চিনির দাম। ছোলার ডাল 145-50 টাকা, মুগ ডাল 170 টাকা, 80 টাকা। 1 কেজি মোটা ছেলে আমাকে 15-16 টাকা 20 টাকা বেশি দেওয়া লাগতেছে। আমার তো 1 টাকাও বেতন বাড়েনি। একদিনের ব্যবধানে ফার্মের ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা, ব্রয়লার মুরগির কেজি 200 টাকা। গত সপ্তাহে ছিল লাল ডিম 155 টাকা ডজন, এই সপ্তাহে হয়েছে 162 টাকা ডজন। ব্রয়লার পাকিস্তানি এগুলা পার কেজিতে 15 টাকা 20 টাকা বাড়তি। কাঁচা মরিচ ছিল 240, হয়েছে 400 একদিনের ব্যবধানে। মরিচ কম আসছে এতদিন বৃষ্টির কারণে, মাল আসতে পারে নাই, এই কারণে আজকে হঠাৎ করে দাম একটু বাড়ি গেছে। স্বস্তি নেই সবজির বাজারে। বেগুনের কেজি 220 টাকা, টমেটো 200, পেঁপে 90 থেকে 100 আর পটলের কেজি 80 থেকে 90 টাকা। সবজি 1 কেজি 100 টাকা, 80 টাকা, এনিতে কোনো সবজি নাই, কিন্তু দাম তুলনামূলক বেশি এবং সবজির মান অনেকটাই খারাপ। সরবরাহ কম, অজুহাতে মাছের বাজারও চড়া। দাম আমদানি কমের কারণে দাম বেশি। পুঁটি মাছ 400, চেলা মাছ 400, কাজলি 700। বড় মাছের দাম বেশি, জাটকা মাছ বেশি এই বছর। বাজারে আসলে নিয়ন্ত্রণ আনা দরকার। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের সংখ্যালঘুদের সাথে চলছে বৈষম্য, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে উগ্রবাদীরা, ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন। ইউনুস আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক, ব্যবসা বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক শক্তিশালী করতে ঐকমত্য। শনিবার রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু, নির্বাচনের পাশাপাশি গুরুত্ব পাবে নিরাপত্তা ও দ্রব্যমূল্যের বিষয়। হাসিনার পিয়ন কেটলি জাহাঙ্গীরের স্ত্রীর নামেও একাধিক ফ্ল্যাট, কমিশন বাণিজ্যের রমরমা মাহবুবারা গিনে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।